8 বছর বয়সে এক বাচ্চার মায়ের প্রেমে পড়ে যায় সিড। কিন্তু মজার বিষয় হলো মেয়েটির কোনো হাজবেন্ড ছিল না, সে বিয়ে না করেই প্রেগনেন্ট হয়েছিল। আর তার থেকেও বেশি অবাক করা ব্যাপার হলো বাচ্চাটা সিডেরই। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই মেয়ের সাথে তো সিডের আগে কখনো দেখা হয়নি। এরকমই মজার মজার টুইস্টে ভরা আজকের এই গল্প। গল্পের নাম কাধালিক্কা নিরামিল্লাই। গল্পের শুরুটা হয় 2017 সালে, যেখানে শ্রেয়া নামের একজন বলে এই দুনিয়ার জনসংখ্যা প্রায় 810 কোটি, যেখানে শুধুমাত্র ইন্ডিয়াতেই আছে 140 কোটি জনসংখ্যা। তারপর চেন্নাইয়ের জনসংখ্যা 1 কোটি। যদি এভাবেই জনসংখ্যা বাড়তে থাকে তবে এই পৃথিবীর কি হবে? গত 20 বছরের মধ্যে তো চেন্নাইতে 159টি ফার্টিলিটি সেন্টারের ওপেন হয়। বেবিসদের ব্যান করার জায়গায় এখন তো টেস্টিও বেবি লালন পালন করছে। খুবই বিরক্তিকর, তাই না? আমিও এটাই ভাবছিলাম। তো আমার নাম হচ্ছে শ্রেয়া। আজ তারিখ 3 সেপ্টেম্বর 2017। তো বাকি সবার মতো সেই ফিলিংসটা আমার মধ্যেও চলে আসে। মানে আমারও হঠাৎ করে একটা বেবি নেওয়ার ইচ্ছা জাগে। সবার মতো আমারও বাচ্চা কাচ্চা লালন পালন করতে মন চায়। জানি না এই ফিলিংস আমার মধ্যে কিভাবে চলে আসলো, কিন্তু যখন চলেই এসেছে এর তো একটা ব্যবস্থা করতেই হবে। তাই শ্রেয়া ডাক্তারের সাথে যোগাযোগ করে। তো ডাক্তার শ্রেয়াকে আইভিএফ এর কথা বলে, কারণ নর্মালি সে তো আর প্রেগনেন্ট হতে পারছে না, তাই আইভিএফ এর মাধ্যমেই সেটা সম্ভব। এবার শ্রেয়া বলতে থাকে যে আমার আগে আইভিএফ করতে আরো 48 জন মহিলা এসেছিল। তাদের সবার মাথায় একটাই কথা আসছিল যে এবার তাকে প্রেগনেন্ট হতেই হবে। তো তারপরই সেখানে ডাক্তার আসে আর শ্রেয়াকে বলে একদম চিন্তা করো না, ছোট্ট একটা কাজ হবে, আর আমরা এখন তোমাকে অ্যানেস্থেসিয়া দিচ্ছি, তুমি তারপর ঘুমিয়ে পড়বে, কোনো সমস্যাই হবে না তোমার। এবার তো শ্রেয়া ঘুমানোর আগে বিভিন্ন কিছু ভাবছিল, যে সে কবে প্রেগনেন্ট হবে, বাচ্চার নাম কি রাখবে, আর বাচ্চার বাবাই বা কে হবে। এবার এইসব বলতে বলতেই দৃশ্য এখানেই কাট হয়। আমরা তারপর 6 মাস আগে দৃশ্য দেখি, যেখানে শ্রেয়া খাচ্ছিল আর তার বাবার সাথে এমনিতেই কিছু কথা বলছিল। তারপরই শ্রেয়াকে তার মা বলে কারণকে শাড়ি কিনতে কেন বললি? তো এই কারণ হলো শ্রেয়ারই বয়ফ্রেন্ড। তো তার মা বাবা তার সম্পর্কে ভালো করেই জানে, তাই সে তাকে এই কথা জিজ্ঞেস করছিল। তো তখনই দেখা যায় শ্রেয়া ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে কারণকে শ্রেয়া বলে আমাদের কি এখনই বিয়ে করাটা ঠিক হবে? কারণ বলে শ্রেয়া আমরা যে রেজিস্ট্রি ম্যারেজ করছি সেটা তো ফর্মালিটিজ এর জন্য, ইউএস এর ভিসা প্রসেসিং এর জন্য, এজন্যই তো আমরা এটা করতে চাইছি, তাই না? আর আমরা তো এমনিতেই আগামী 2 মাসের মধ্যে সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছি, তাহলে এইসব কি এমন ম্যাটার করে? এখন করলাম কি পরে করলাম? আর আমি এই কথাগুলো তোমার মা বাবাকে বলতে পারবো না, কারণ তোমার মা শুনলে বাড়ি মাথায় তুলে ফেলবেন। তো এবার শ্রেয়ার মা তাকে বলে বিয়ের আগেই এত খরচ করা ঠিক না। শ্রেয়া বলে মা প্লিজ, এটা 2017 সাল চলছে, আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ের খরচ আমরা অর্ধেক নিব, মানে দুজনেই খরচা করব, কারো উপরই বেশি খরচার বোঝা দিব না আমরা। আর আমি কারণকে বলিনি যে আমাকে শাড়ি গিফট করো, কারণ নিজে থেকেই আমাকে শাড়ি কিনে দিয়েছে, সে দেখেছে আমার কাছে কোনো শাড়ি নেই তাই দিয়েছে, এতে কি এমন সমস্যা হলো? তার মা এসব শুনে বলে হ্যাঁ, তার জন্য আগে শাড়ি পরা তো শেখ, তুই তো শাড়িটাও পরতে পারিস না, আর আমার কিন্তু একদম পছন্দ না বিয়ের আগে তার সাথে এভাবে দেখা করা। শ্রেয়া বলতে থাকে মা আমি তার সাথে 4 বছর আগেই দেখা করেছি, তার সাথে আমার সম্পর্ক ছিল বলেই তো আজ আমাদের বিয়ে হচ্ছে, তাই না? তুমি কেন এমন ভাবে কথা বলছো যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ? তার মা তখন বলে এই লাভ ম্যারেজ হতে যাচ্ছে তো কি হয়েছে, এতদিন তোরা সম্পর্কে ছিলি, এখন তো এই বিয়ের সাথে 2টা পরিবারও জড়িয়ে আছে, তাই না? তো অন্তত এখন তো একটু বুঝে চলবে না কি? এখন নিজেদের ইচ্ছা মতো সবকিছু করলে তো হবে না, 2 পরিবারের কথাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। যাক, তো এরপরই কারণের সাথে শ্রেয়া দেখা করে আর বলে বিয়ের পরপরই কিন্তু আমার বেবি চাই, এই আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ আমার বয়স হয়েছে এবং পিসিওডিও আছে, বেশি দেরি করলে আমার আর বেবিই হবে না, আমি মা হতে চাই। কারণ এসব শুনে বলে তুমি বললে আমি তো আজই রেডি। তো অন্যদিকে আমরা ব্যাঙ্গালোরে সিদ্ধার্থ নামের একজন আর্কিটেক্টকে দেখি। সিদ্ধার্থ তার ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করছিল তার নিউ বিল্ডিং এর আইডিয়াতে ইনভেস্টমেন্ট করার জন্য, কিন্তু তারা বলে তাদের এটা খুব একটা পছন্দ হয়নি, এই বলে চলেই যায়। সেজন্য সিদ্ধার্থকে তার বস বেশ ঝাড়ি দেয়, বেচারার তো মনটাই খারাপ হয়ে যায়। যাক, তো এরপর আমরা জানতে পারি সিদ্ধার্থের 2 ফ্রেন্ড আছে যাদের মাধ্যমে সেই বসের স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারে। তাদের মধ্যে একজনের নাম গৌড়া আর আরেকজনের নাম সেথু। তো এদের মধ্যে সেথু বাচ্চাদের খুব পছন্দ করে, সে তো বাবা হতেও চায়, কিন্তু সেথু ছিল গে, আর গৌড়া তো
গে প্যারেন্টিং এর এগেইনস্টে। তো গৌড়া সেতুর উপর বেশ রাগারাগি করছিল। সেতু তখন বলে, আচ্ছা আমি কি এমন ভুল বলেছি, এত রিয়াক্ট করার কি আছে বুঝতে পারছি না। আর কি রে সিড, তুই কিছু বল। আসলে সিদ্ধার্থকে তারা সিড বলে ডাকে। এরপর থেকে আমরাও সিদ্ধার্থকে সিড বলেই ডাকবো। তো সিড গৌড়াকে বলে, হ্যাঁ গৌড়া, তুই সেতুকে বাচ্চা জন্ম দিতে মানা কেন করছিস? তার ইচ্ছা হলে সে বাবা হবে, তোর কি সমস্যা? গৌড়া বলে, কারণ বাচ্চা পালতে একজন মায়েরও প্রয়োজন হয়, সেটা সে কোথায় পাবে? সেতু তখন বলে, আমি তার মা হয়ে যাব, আমি যে গে এটা তোমরা একসেপ্ট করতে পারছো, কিন্তু গে প্যারেন্টিং একসেপ্ট করতে পারছো না। গৌড়া তখন বলে, তুমি চুপ করো তো, এইসব কালচার অন্য দেশের সাথে করো, আমাদের দেশে এইসব চলবে না, বুঝতে পারলে? এটা ইন্ডিয়া। সিড তখন বলে, গৌড়া যা বলছে সেটা ঠিক, কিন্তু তার কারণ ভুল। মানে আমি গে প্যারেন্টিং এর বিরুদ্ধে না, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার বিরুদ্ধে। মানে ভাই কেন কেন আরো বাচ্চা আনতে চাইছিস? আমরা নিজেরাই তো পৃথিবীতে একটা বোঝ হয়ে আছি, এত এত মানুষ, তার উপর তুই আরো পপুলেশন অ্যাড করবি। একজন সচেতন মানুষ হয়ে তুই এটা কি করে করতে পারিস? সেতু তাদের এইসব কথাবার্তা শুনে বলে, দেখ ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে এটা নিয়ে কেউ বিরক্ত করবি না। এখন গৌড়া, তুই কাল আমার সাথে আসবি কিনা সেটা বল। গৌড়া বলে, ঠিক আছে, আমার সমস্যা নেই, আমি যেতেই পারি যদি সিড যায়, না হলে কিন্তু আমি যাব না। তখনই সিডের বাবা বলে, কোথায় যাবে তোমরা, আমাকে বলো, আমিও যাচ্ছি। সেতু বলে, স্পার্ম ব্যাংকে গিয়ে স্পার্ম ফ্রিজ করব। তো তারপরই তো সেতু অনেক বুঝিয়ে সুঝিয়ে সিড এবং গৌড়াকেও রাজি করায় তার সাথে আসার জন্য। আর তারাও বলে ঠিক আছে, তারাও এখন তাদের স্পার্ম ফ্রিজ করবে। এবার তো সেতু আর গৌড়া তাদের স্যাম্পল আগে এনে দিলেও সিডের আসতে লেট হয়ে যায়। তবে সে শেষে এসে সিস্টারকে সেটা দেয় আর বলে নাম হচ্ছে পি জেমস। আসলে সে নিজের নামে এসব করতে চাইছিল না, তাই সে তার গোপন পরিচয়েই এই কাজটা করে। তো সিস্টার তার স্যাম্পল সাবমিট করার আগেই সিড সিস্টারকে নিয়ে মজা করে। মানে সিস্টার তাদেরকে একটা ইউএসবি দিয়েছিল, সেটা নিয়েই সিড পালিয়ে যায় আর সিস্টারও তখন তার পেছন পেছন চলে যায়। এবার আর একজন সিস্টার এসে সিডের সেই স্যাম্পল পেয়ে ভাবে হয়তো এটা ডোনারের স্যাম্পল, তাই সে ভুল করে এটাকে ডোনারের স্যাম্পল এরিয়াতেই রেখে দেয়। অর্থাৎ সিডের সেই স্যাম্পল এখন যাদের প্রয়োজন তারা ডোনার হিসেবে ইউজ করতে পারবে। তবে এই সব তো সিড বুঝতেও পারে না। যাক, তো তারপরই সিড আর তার বন্ধুরা আসে একটা ফ্যাশন শোতে, যেখানে সিডের গার্লফ্রেন্ড নিরুপমা শো টপার ছিল। তাদের বেশ অনেক দিনেরই সম্পর্ক। এখানে তো সিডরা বেশ এনজয় করে শোটা। আর শো শেষ করেই নিরুপমা তো বেশ এক্সাইটেড হয়ে তাদেরকে বলে যে আমাকে প্যারিস যাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে। তখন সিড কিছু না বললে সে সিডকে জিজ্ঞেস করে, কি হলো সিড, তুমি খুশি না? আমাদের এঙ্গেজমেন্টের কথা ভাবছো? সিড বলে, হ্যাঁ, আমি তো অনেক খুশি আর প্রাউডও ফিল করছি অনেক। তোমার প্যারিস যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। সেতু তখন নিরুপমাকে বলে, তুমি জানো আজ সিড কি করেছে? নিরুপমা তখন জিজ্ঞেস করে, কি করেছে? সিধু তখন তাকে জানিয়ে দেয় যে সিড তার নিজের স্পার্ম ফ্রিজ করিয়েছে। নিরুপমা এটা শুনে বলে, কি সত্যি? তুমি না বলো বাচ্চা কখনো চাও না, তাহলে এইসব কেন? সিড তখন বলতে থাকে, হ্যাঁ, আমি তো এখনো বলছি আমি বাচ্চা চাই না, আমি শুধুমাত্র গিয়েছিলাম ওই সেতুকে সাপোর্ট করতে, নিজের ইচ্ছাতে তো যাইনি। তো তাদের কাছ থেকে এই সবকিছু শোনার পর নিরুপমা সেতু আর গৌড়াকে বলে যে আমি একটু সিডের সাথে একা কথা বলতে চাইছি। তো সেতু আর গৌড়াও তো তার কথা শুনে সেখান থেকে চলে যায়। তখন নিরুপমা সিডকে আলাদা এনে বলে, সিড, আমি তো তোমাকে বুঝতে পারছি না, জানি না তোমাকে বিয়ে করে আমার কি অবস্থা হবে। সিড বলে, নিরুপমা, তুমি তোমার কাজে একটা ব্রেক পেয়েছো, ইউরোপে মডেলিং করা তোমার স্বপ্ন ছিল আর ফাইনালি সেটাই হচ্ছে। তাহলে নিজের স্বপ্নের উপর ফোকাস করো এখন, সেটা না করে কেন এসব বাচ্চার বিয়ে নিয়ে পড়ে আছো? এসব এখন তোমার চিন্তা করা উচিত নয়। নিরুপমা বলে, তুমি কি বলতে চাইছো? আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের এঙ্গেজমেন্ট, তারপর কি তুমি বিয়ে করবে না? এভাবেই সারা জীবন থাকবে? সিড বলে, দেখো নিরুপমা, এইসব বিয়ে না সবচেয়ে বড় ধ্বংসের কারণ। বিয়ে দুজন ভালোবাসার মানুষকে টক্সিক করে ফেলে, তাই কারোরই বিয়ে করা উচিত না। আর আমি তো তোমার জন্যই এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছি, তাই না? আমার তো কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোমার কথাতেই রাজি হয়েছি। যাক, এখন এসব বাদ দিয়ে তুমি যাও তো, প্যারিস থেকে ঘুরে আসো, নিজের স্বপ্নটাকে পরিপূর্ণ করো। নিরুপমা এটা শুনে বলে, আমার জন্য রাজি হয়েছ মানে? তাহলে তুমি কি চাও সিড? এবার আমাকে একদম ক্লিয়ারলি বলবে। সিড বলে, আমি কি চাই আমি তো সেটা নিজেও জানি না, তবে আমি এতটুকু জানি আমার জব ছাড়তে হবে। আর ভালোই লাগছে না আমার এসব, আমি অনেক বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছি। নিরুপমা তার এই কথা শুনে বলে, তাহলে জব ছেড়ে দাও না কেন? আমি ততদিন সামলে নিব, কোনো সমস্যা তো নেই।
সিড বলে না, এটা ঠিক হবে না। নিরুপমা বলে কেন, কি ভাবছো যে কিভাবে নিজের গার্লফ্রেন্ডের টাকায় থাকবে? এটা তো এমন কোনো ব্যাপার নয়। সিড বলে না নিরুপমা, সেরকম কিছু না, আমি এভাবে কিছু মিন করতে চাইনি। তখন নিরুপমা সিডকে বলে হ্যাঁ, আসলে সব পুরুষই না একই রকম হয়। তাদের মেল ইগো হার্ট হয়ে যায় যখন মেয়েরা তাদের ইনকাম দিয়ে সংসার চালাতে চায় বা তাদের বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে দেয়। তুমিও যে এরকম তা তো আমি বুঝতে পারিনি। তো তারপর সিড বলে আচ্ছা বাবা ঠিক আছে, বলো কি চাও তুমি, আমি সব করতে রাজি আছি। নিরুপমা বলে আমি চাই প্যারিস থেকে আসার পরই একটা কিউট চার্চে বিয়ে করতে। সিড বলে আচ্ছা ঠিক আছে, তুমি প্যারিস থেকে আসলেই আমরা বিয়ে করে নিব। এবার হ্যাপি তো? এমনিতেও এটা তো একটা ফর্মালিটিস, এর থেকে বেশি আমার জন্য কিছুই না। এই কথা শুনেই তো এবার নিরুপমা অনেক বেশি রেগে যায় আর বলে কি সমস্যা তোমার? হ্যাঁ, বিয়ের কথা বললেই কেন এমন আচরণ করতে শুরু করো তুমি? তুমি আজ তোমার বন্ধুদের কথায় স্পার্মও ফ্রিজ করিয়েছ, কাল আমি বাচ্চা চাই বললে কি আমাকে হ্যাঁ বলবে? সিড তখন বলে আরে ওইটা তো আমি এমনিতেই ফ্রিজ করিয়েছি, তোমাকে তো বললাম সিধুকে সাপোর্ট দেওয়ার জন্য করেছি, আর তুমি তো জানো আমি বাচ্চা চাই না। তো তারপরই এখানে নিরুপমা আর সিডের মধ্যে বেশ ভালোই ঝগড়া হয়। এই সব কিছু শুনে সেথু সিডকে বলতে থাকে দেখ তুই আর যাই করিস তোর উচিত হয়নি নিরুপমার সাথে ঝগড়া করা, তাও আবার এই এঙ্গেজমেন্টের আগে। তো এরপরই সিডকে তারা বলে ফার্ম হাউসে কে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম রাখে? কোনো ভালো হোটেলেও তো রাখা যেত তাই না? সিড বলে আমার উপর সব থাকলে আমি তো ফিউনারেল রুমেও করে নিতাম, এটা কোনো ব্যাপারই না। আর আমি তো আর একটা কথা বুঝতে পারছি না, এই আমার বসকে কেন ইনভাইট করতে হবে? তখন তার বাবা বলে না করলে খারাপ দেখাবে না? সিড বলে না দেখাবে না, কারণ আমি জব ছাড়ছি, আমি একজন ইনভেস্টর পেয়েছি, তো এই বাড়িটা লোন রাখতে পারবো তো। তখন তার বাবা বলে যাই করবি নিরুপমার সাথে কথা বলে করবি, আমি কিছু বলতে পারছি না। সিড তখন বলে কেন আমার বাড়ি, তাহলে নিরুপমাকে কেন জিজ্ঞেস করব? তার বাবা বলে কারণ সে কিছুদিন পর তোর স্ত্রী হবে, আর বিয়ের পর আমার তোমার বলতে কিছুই হয় না বুঝলি, যা আছে সব আমাদের এই রকম হয়। সিড বলতে থাকে দেখো এটা বিয়ে না, এটা শুধুমাত্র একটা এঙ্গেজমেন্ট। অন্যদিকে শ্রেয়া আর কারানের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়, তারা দুজন তো বেশ হ্যাপি ছিল। তারপরই বিয়ে শেষে শ্রেয়া বাড়িতে বসে বসে কাজ করছিল, তখনই কারান তাকে কল করে বলে আমাদের ভিসা হয়ে গেছে, তাই বিয়ের পরপরই আমরা যেতে পারবো। শ্রেয়া তো এটা শুনে বলে আরে বাহ, এটা তো খুব ভালো বিষয়। কারণ তখন বলতে থাকে তাহলে চলো আমরা একটু সেলিব্রেট করি। শ্রেয়া বলে এখন না, অন্যদিন, আমার প্রজেক্টের কাজটা শেষ হলে তারপরই করব। কারণও বলে ঠিক আছে। তো তারপরই এদিকে দেখা যায় সিডদের এঙ্গেজমেন্টের সব আয়োজন করা হয়। সিড তো একের পর এক কল করে যায় নিরুপমাকে, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্সই সে পায় না। সে তো তখন এই ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়ে যায় যে নিরুপমার আবার কি হলো। সেথু বলে তুই চিন্তা করিস না তো, কাজের মধ্যে আছে হয়তো, আর কাজে থাকলে এরকম সময় কোথায় দিয়ে যায় বোঝাই যায় না। অন্যদিকে কারানকে সারপ্রাইজ দিতে না বলেই তার রুমে চলে আসে শ্রেয়া, আর গিয়েই দেখে কারান তো অন্য মেয়ের সাথে আছে। শ্রেয়া তো এটা দেখে খুবই কষ্ট পায়, কিন্তু কিচ্ছু না বলে দরজা আবারও লক করে বাইরেই দাঁড়িয়ে থাকে। কারণ তো তখন শ্রেয়া শ্রেয়া বলে বাইরে আসে, আর হাতে নাতে ধরা খাওয়ার পরও সে বলতে থাকে শ্রেয়া তুমি যা ভাবছো তা কিন্তু নয়। শ্রেয়া বলে কি নয়? হ্যাঁ। কারণ বলে দেখো সে আমাদের ওয়েডিং এর কাজ নিয়ে কথা বলতে এসেছিল, আর আমি ড্রাঙ্ক হয়ে এসব করে ফেলেছি। শ্রেয়া তখন আর কিচ্ছু না বলে রেগে মেগে সেখানে থাকা ওয়াইনের বোতলটা তার দিকে ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে দেয়ালে পড়ে সাথে সাথে ভেঙে যায়। অন্যদিকে সিডের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে সবাই ঘুমিয়ে পড়ে, আর কিছু মানুষ তো চলেও যায়, কিন্তু নিরুপমা তো আসেনি। কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে নিরুপমার মা বাবা আসে, এসেই বলে নিরুপমা আসবে না, আমরা বলেছি এইভাবে শেষ মুহূর্তে সে সবকিছু বদলাতে পারে না, কিন্তু সে তো অনেক জেদি, সে কোনোভাবেই আসতে রাজি হয়নি। তো এরপর তারা সিডকে বলে এই চিঠিটা নিরুপমা দিয়েছে তোমাকে। সিড সেটা পড়ে দেখে, যেখানে লেখা ছিল হাই সিড, সেদিন আমি ভেবেছিলাম তুমি বাচ্চার জন্য হ্যাঁ বলবে, কিন্তু তুমি বলনি। আমি তখন রিয়েলাইজ করেছি আমরা দুজনেই আলাদা জিনিস চাই, কিছু কিছু সময় আসলে ভালোবাসাটাই যথেষ্ট হয় না, সেজন্য তুমি তোমার মতো ভালো থাকো আর আমি আমার মতো ভালো থাকার চেষ্টা করব। অর্থাৎ সে তাদের এই সম্পর্কটা একেবারে ভেঙে ফেলে। এদিকে ঘরে বসে বসে শ্রেয়া ড্রিঙ্ক করছিল। শ্রেয়া তার বোনকে বলে আমি তার সাথে 4 বছর ছিলাম, সে কিভাবে আমার সাথে এরকম কাজ করতে পারলো? শ্রেয়ার আন্টি বলে তোমার তো খুশি হওয়ার দরকার, যদি এই সব বিয়ের পর দেখতে তখন কি হতো বলতো? তারপরই শ্রেয়া আসে তার ডিভোর্সের জন্য, কিন্তু উকিল বলে এইভাবে 2 সপ্তাহের মধ্যেই ডিভোর্স হবে কিভাবে? আচ্ছা তাও আমি চেষ্টা করে দেখছি। অন্যদিকে একইভাবে মুভ অন করার পেছনে পড়েছিল সিডও, সে তো অনেকগুলো প্রজেক্টের কাজ করার
বাঁচার ট্রাই করে, কিন্তু সেটাও হয় না। আর তার প্রচুর রাগ হচ্ছিল নিরুপমার উপর। এদিকে শ্রেয়া আর তার মা একটা অনুষ্ঠানে আসে। সেটা ছিল শ্রেয়ার এক আত্মীয়ের। তো সেখানে শ্রেয়ার বিয়ে নিয়ে অনেক কথাবার্তা হয়। অনেকেই তো আজে বাজে কথায় অপমানও করে, খোঁচা দেয়, যেমনটা আমাদের আশেপাশে অনেকেই করে থাকে আর কি। যাক, তো তখন শ্রেয়া কথা বলছিল চারু নামের একজনের সাথে। চারুর একটা বাচ্চা হয়েছে নতুন নতুন, আর তার নাম ঠিক করা হচ্ছিল। তো চারু একটা কাজে যাওয়ার আগেই শ্রেয়ার কোলে তার বাচ্চা দিয়ে যায়। শ্রেয়া তো তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। তখনই তার মা এসে বলে, দেখলে তো আমাদের সম্মানের কিভাবে মাটি চাপা হচ্ছে। দেখো, নারায়ণ মামার ছেলে লন্ডনে থাকে, সে বলেছে তোমাকে বিয়ে করতে তার কোনো সমস্যা নেই, তাই তাকেই তুমি বিয়ে করবে। কি হলো, শুনছো? আর শোনো, ওখানে বিয়ে করে এরকম একটা বাচ্চা নিজে জন্ম দিয়ে তারপর নিজের ফ্যামিলিকে হ্যাপি করো, বুঝতে পারলে? তো শ্রেয়ার পর নিজের রুমে চলে আসে আর আন্টিকে বলে, বিয়ে কেন করতে হবে? বাচ্চা জন্ম দিতে? তার জন্য তো পুরুষ দরকার, তাই না? কিন্তু যদি এই বিয়ে না করেই ডিরেক্ট বাচ্চা জন্ম দেওয়া যায়, তাহলে তো এই বিয়ের কাহিনীরই প্রয়োজন পড়ছে না। তুমি আমার পয়েন্ট বুঝতে পারছো তো? তার আন্টি তখন বলে, শ্রেয়া একদম এসব ভাবার চিন্তা করবে না। কিন্তু শ্রেয়া তো কিছু একটা ভেবে খুব হাসে। এরপরই সে দেখা করে কারণের সাথে। কারণ বলে, শ্রেয়া আমি তোমাকে খুব মিস করেছি, আমি সত্যি বলছি। শ্রেয়া বলে, দেখো একদম চুপ থাকো, আমি এখানে তোমাকে মাফ করতে আসিনি, আমি এসেছি তোমার থেকে একটা হেল্প নিতে, আর তুমি সেটা অবশ্যই করবে। তো তারপরই সে তাকে নিয়ে আসে হসপিটালে IVF এর জন্য সাইন করতে। যেহেতু সে এখনো তার হাজবেন্ড, তাই তার একটা সাইন লাগতো। তো এরপর শ্রেয়া বলতে থাকে, আচ্ছা ডাক্তার, আমার বাচ্চার বাবাকে হবে, মানে যার স্পার্ম আপনি ইউজ করবেন তার প্রোফাইলকে আমি দেখতে পারবো? ডাক্তার বলে, না, সেটা প্রাইভেট থাকবে, আপনি দেখতে পারবেন না। ওইদিকে হসপিটাল থেকে কল করা হয় সিটকে। সিট তো মদের নেশাই ডুবেছিল। হসপিটালের নার্স সিটকে বলে, স্যার আপনি কি আবারও এসে আপনার স্যাম্পলটা ফ্রিজ করবেন? আসলে আপনার স্যাম্পল কোনোভাবে রিপ্লেস হয়ে গিয়েছে। কিন্তু সিট তো তার কথায় পাত্তাই দেয় না, আর কলটাই কেটে দেয়। এইদিকে তো শ্রেয়ার IVF এর প্রসিডিউর শুরু হয়ে যায়। কিছুদিন পরই তার টেস্ট রিপোর্ট পজিটিভও আসে, অর্থাৎ সে হয়ে যায় প্রেগনেন্ট। এতে তো সে অনেক বেশি খুশি ছিল। তারপরই সে তার মা বাবাকে বলে, আমি প্রেগনেন্ট। তার মা তো এটা শুনে বলতে থাকে, বাহ, বিয়ে হয়নি তার আগেই প্রেগনেন্ট? আমি জানতাম ওই কারণ একটা খারাপ ছেলে। দেখলে তো, এখন আর কোনো উপায় নেই, কারণের সাথেই বিয়ে দিতে হবে। শ্রেয়া বলে, তোমরা যা ভাবছো তা নয়, এই বাচ্চা কারণের না। এটা শুনে তো তার মা আরো উত্তেজিত হয়ে যায় আর বলতে থাকে, তাহলে কে? শ্রেয়া বলে, আমি জানি না কে। তার মা তো এইসব শুনে বলতে থাকে, কি সব আজে বাজে কথা বলছো তুমি, তোমার কি মাথা ঠিক আছে? শ্রেয়া বলে, দেখো মা, আমি ডোনারের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছি IVF পদ্ধতিতে, তাই আমি জানি না সে কে। এটা শুনেই তো তার মা কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, এই ঘরে হয় আমি থাকবো আর না হয় তুই থাকবি। তাই শ্রেয়া এবার তার বাড়ি ছেড়ে একটা অ্যাপার্টমেন্টে ওঠে। সেখানে তার দিনকাল ভালোই যাচ্ছিল। তো একদিন সে টিভিতে নিউজ দেখে, যেখানে এটা বলা হচ্ছে যে পারান নামের একজন ব্যক্তি একাধিক সিরিয়াল কিলিং করে যাচ্ছে। সে কোথায় থাকে, তার ঠিকানা কি, কেউ জানে না। তবে একদিন এই লোককে দেখা যায় একটা স্পার্ম ব্যাংক থেকে ফিরতে, যে কিনা তার স্যাম্পল ডোনেট করছিল। এরকম করার পেছনে তার দুটি কারণ থাকতে পারে, এক টাকা, আর দুই তার নিজের অস্তিত্ব বাড়ানোর এটা একরকম প্রচেষ্টা। এখন এই নিউজ দেখে তো বেচারি শ্রেয়ার ভয়ে গলায় শুকিয়ে যায়। তাই পরদিনই শ্রেয়া ডাক্তারকে নিয়ে বেরিয়ে পড়ে তার বাচ্চার বাবা খুঁজতে। ডাক্তার বলতে থাকে, আমি বলেছিলাম না এসব বলা যাবে না, এখন 4 মাসের বাচ্চা পেটে নিয়ে জিজ্ঞেস করছো বাবাকে? শ্রেয়া বলে, আমার বাচ্চার বাবা সিরিয়াল কিলার কিনা সেটা জানার অধিকার আমার নেই। আমি তো ভাবছি 5000 টাকার জন্য কেউ নিজের স্পার্ম বিক্রি করেছে, তাহলে সে কেমন হবে? ডাক্তার বলে, অবশ্যই গরিব হবে, আর গরিব হওয়া কোনো ক্রাইম নয়। আর শোনো, তুমি দেখা করেই তাকে বলবে না যে তুমি তার বাচ্চার মা হতে চলেছো, ওকে? শ্রেয়া বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলবো না, আমি শুধু গিয়ে দেখবো এই পি জেমসটা আসলে কে। এবার তো শ্রেয়া চলে যায় এয়ারপোর্টে। তো আজ একটা আর্কিটেক্ট ফেস্টে সিট ছিল তার কোম্পানির থেকে, আর সেখানে এই প্রজেক্ট নিয়ে এসেছিল শ্রেয়া। সিট রেগে যখন চলে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ে শ্রেয়ার উপর, আর এক মুহূর্তেই সিডের সব রাগ চলে গিয়ে মুখে হাসি চলে আসে। সিড তারপর তার ফ্রেন্ডদের বলে, আমি আজ একটা মেয়েকে দেখেছি, তার স্পিচ, তার সবকিছু অনেক বেশি ইমপ্রেসিভ ছিল। এই প্রথম আমি কাউকে দেখে এতটা সারপ্রাইজড হয়েছি। ওইদিকে শ্রেয়া পি জেমসের ঠিকানায় গিয়ে দেখে এটা তো ফেক ঠিকানা, কারণ এই পি জেমস তো কোনো বারের অ্যাড্রেস দিয়েছে। তখনই সে তার ডাক্তার বান্ধবীকে কল করে আর বলতে থাকে, তুই তো আমাকে ভুল ঠিকানা দিলি। তখন তার ফ্রেন্ড বলে, তাহলে কি পি জেমস দুটাই ফেক অ্যাড্রেস দিয়েছে? শ্রেয়া বলে, তো এর মানে পি জেমস নামটাও ফেক? এখন আমি কি করব? তার ফ্রেন্ড বলে, চুপচাপ চলে আয়, আর কিছুই করতে হবে না। শ্রেয়া বলে, না,
কিছু খেয়ে যাই, খিদে পেয়েছে। তখনই উপর থেকে সিড দেখে শ্রেয়া আসছে। সিড তো তখন দৌড়ে তার দিকে চলে যায় আর গিয়েই শ্রেয়াকে হাই বলে। শ্রেয়া তখন জিজ্ঞেস করে, আমরা কি আগে কখনো মিট করেছি? সিড বলে, না, কিন্তু আমি আপনাকে দেখেছি প্রেজেন্টেশন দিতে, সেটা সত্যিই অসাধারণ ছিল। শ্রেয়া তখন তাকে থ্যাঙ্কস জানায়। তারপর সিড তার নাম বলে আর শ্রেয়াও তার নাম জানায়। সিড বলে, একাই এসেছো? শ্রেয়া বলে, হ্যাঁ, আসলে একটা ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে আসছিলাম, কিন্তু উল্টো আমিই তো সারপ্রাইজড হয়ে গিয়েছি। সিড তখন তাকে বলতে থাকে, তাহলে চলো আমাদের সাথে জয়েন করো। কিন্তু শ্রেয়া বলে, আসলে আমার ফ্লাইট আছে আজ। সিড তখন জিজ্ঞেস করে, ও কোথায় যাবে? শ্রেয়া জানায় চেন্নাই। তো তারপরই সিড আর বেশি কিছু বলতে পারে না, সে চলে যায় তার ফ্রেন্ডদের আড্ডায়। তবে মনে মনে তো সে শ্রেয়াকে নিয়েই ভাবছিল। এবার কিছুক্ষণ পরই দেখা যায় শ্রেয়া আসে। তখনই সিড বলে, আমার জন্য কি ফ্লাইট ক্যান্সেল করে দিলে? শ্রেয়া বলতে থাকে, আরে না, ফ্লাইট ডিলে হয়ে গেছে, আর তাছাড়া তোমাকে আমি এতটাও চিনি না যে ফ্লাইট ক্যান্সেল করব, আর চিনলেও হয়তো করতাম না। এইসব বলে শ্রেয়া খুব মজা করে। তারপরই সে বলতে থাকে, আমার না খুব খিদে পেয়েছে, তাই খাওয়ার মতো কিছু কি পাওয়া যাবে এখানে? সিড বলে, আমার বাড়ি এসে পড়ো, এখানে ভালো কিছু হবে না। তো তারপর সেথু বলে, হ্যাঁ, সিডের বাবা কিন্তু বেশ ভালো রান্না করেন। তো কিছুক্ষণ এরা সবাই গল্প করার পর সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় অনেক ঘোরাঘুরি করে সিড শ্রেয়াকে তার বাড়ি নিয়ে আসে। শ্রেয়া আর সিডের বাবা সেথু এরা সবাই গেম খেলছিল। সিডের বাবা তখন বলে, সেথু, তোর সাথে প্রতিযোগিতা করার মতো একজন এসে গেছে। সিড বলে, আরে বাবা, আজ এক্সপোতে দেখলে বুঝতে, কি মারাত্মক ভালো মার্কেটিং করছিল সে। তুমি না আমার এই আইডিয়াগুলো দেখো, তোমার ভালো লাগবে। শ্রেয়াও বলে, বাহ, খুব ভালো তো, তুমিও আর্কিটেক্ট? সিড বলে, হ্যাঁ, আমি স্ট্রাকচারাল আর্কিটেক্ট। শ্রেয়া বলতে থাকে, এই আইডিয়াগুলো কোথায় ইমপ্লিমেন্ট করেছো? সিড তখন আর কিছুই বলে না, কারণ তার আইডিয়া তো অনেকবার অকারণেই রিজেক্ট হয়ে গেছে। যাক, তো তারপরই তারা খেতে বসে। সেখানে শ্রেয়া জানতে পারে সিডের মা নেই। সে তখন সিডের বাবাকে বলে, সিঙ্গেল প্যারেন্টিং কি খুব কষ্টের ছিল? এর উত্তরে সিডের বাবা বলে, হ্যাঁ, আবার নাও। আসলে এই প্যারেন্টিং বিষয়টা খুবই কঠিন। সারাক্ষণ মাথায় থাকে আমরা বাচ্চার খেয়াল রাখছি কিনা, সে ঠিক আছে কিনা, মানে এরকম দুশ্চিন্তা সবসময় লেগেই থাকে। তবে তাই বলে রিম্যারেজ কোনো সমাধান নয়। হ্যাঁ, সিড বাড়ি লেট করে আসলে আমি তো একটু চিন্তা করি, কারণ মা বাবা হওয়ার পর চিন্তা করাটা আমাদের ডিউটি হয়ে যায়। যাক, তো এভাবে কথাবার্তা বলতে বলতে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তখনই শ্রেয়া আর সিড কথা বলতে বলতে বারান্দায় আসে। সিড তখন বলে, এই বাড়ি আমার বাবা তার স্ত্রীর জন্যই করেছিল, তাই বাড়িটা আজও সেভাবে আছে, এখানে কিছুই বদলায়নি বাবা। আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতেন। আজকাল এরকম ভালোবাসা পাওয়াটাও কিন্তু মিরাকেল। শ্রেয়া তখন বলতে থাকে, তুমি তোমার মাকে মিস করো? সিড বলে, সত্যি বলতে করি না, কারণ আমার বাবা মায়ের সেই অনুপস্থিতিটা ফিল করতেই দেয়নি। আর তুমি কি সিঙ্গেল? শ্রেয়া তখন হ্যাঁ জানায়, আর তাকেও সে একই কোশ্চেন জিজ্ঞেস করে। সিডও বলে, হ্যাঁ, এখন আমিও সিঙ্গেল, কারণ এঙ্গেজমেন্টের দিনই সে আসেনি। শ্রেয়া তো এটা শুনে বলে, ও সরি। এরপর সে বলতে থাকে, আমার বয়ফ্রেন্ডও আমাকে চিট করেছে, তাও আবার আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে, কিন্তু তোমার গার্লফ্রেন্ড কেন আসলো না এঙ্গেজমেন্টের দিন? সিড জানায়, আসলে নিরুপমা বাচ্চা চাইছিল, কিন্তু আমার একদমই বাচ্চা পছন্দ না। আমি বুঝতে পারি না বাচ্চা কেন লাগবে, বাচ্চা ছাড়াও তো মানুষ হ্যাপি থাকতে পারে, তাই না? তো এই কথা শোনার পর শ্রেয়া বুঝতে পারে সিডকে নিয়ে সে যাই ভাবছিল তা ভুলতে হবে, কারণ সিড তার টাইপের না। তাই শ্রেয়া তাকে বলতে থাকে, আমাকে এখন ফিরতে হবে, তাই একটা ক্যাব ডেকে দিবে? এটা শুনে সিড বলে, এখনো তো সময় আছে, তাই চলো আমিই ড্রপ করে দিচ্ছি। শ্রেয়াও তখন রাজি হয়ে যায়। তারপরই সেখান থেকে শ্রেয়া ফিরে আসে, আর কিছু মাস পরই শ্রেয়ার একটা ছেলেও হয়। আর তারপরই কেটে যায় 8টা বছর। শ্রেয়া এখন একটা কোম্পানিতে জব করছে, আর তার ছেলে পার্থিব স্কুলেও যায় এখন। পার্থিব তার ফ্রেন্ডদেরকে বলেছে তার বাবা নাকি পাকিস্তানের যুদ্ধে গিয়ে মারা গেছে, তাই ফাদার্স ডেতে সে তার বাবাকে নিয়ে কিছু বলতেই পারেনি, কিন্তু তাও তার মনটা ভেতর থেকে বেশ খারাপ ছিল। এবার আমরা সিডকে দেখি, সে পার্থিবেরই এরিয়ায় এসেছে, আর পার্থিবের বলটা হঠাৎই গিয়ে লাগে সিডের গায়ে। সিড তো তখন পার্থিবকে বলে, এটা কে কিক করলো? পার্থিব বলে, আমি। সিড তখন বলটাকে কিক দিয়ে উড়িয়ে দেয়। পার্থিব তখন বলতে থাকে, এটা কেন করলেন মিস্টার? এখন আপনি আমাকে একটা নতুন বল কিনে দিবেন। সিড তো এটা শুনে বলে, তুমি আমাকে সরি বলো, তাহলে আমি তোমাকে নতুন বল কিনে দিব। কিন্তু পার্থিব তো তাকে সরি বলে না। এরপর তার ফ্রেন্ড বলে, সরি বলে দিলে কি হতো? পার্থিব বলতে থাকে, আমি যখন কিছু করিনি তাহলে আমি কেন সরি বলবো? আমি তো খেলছিলাম, বল গিয়ে যে তার গায়ে লাগবে
এটা তো আমি নিজেও জানতাম না। তো এবার বাসায় এসে পার্থিব তার মতো গেম খেলছিল। শ্রেয়া তখন তাকে বলে, এইসব রাখো, কেন সারাদিন এক গেম খেলো? পার্থিব বলে, মা আমি অনেক কষ্ট করে লেভেল পার করেছি। শ্রেয়া বলতে থাকে, তুমি মুখে মুখে কথা বলাও শিখে গেছো? এত মেজাজ আসে কোথা থেকে তোমার? পার্থিব বলে, কেন, তুমিই তো বলো আমি তোমার মতো। তো তারপরে কল করে শ্রেয়ার বাবা আর বলতে থাকে, শ্রেয়া আমার নাতি কেমন আছে, তার সাথে কথা বলা যাবে? শ্রেয়া বলতে থাকে, সে পরে কথা বলবে বাবা। তার বাবা তখন তাকে জিজ্ঞেস করে, তো তুই কেমন আছিস? শ্রেয়া জানায়, আছি ভালোই, আর আমি জানি তুমি তোমার নাতির সাথেই কথা বলার জন্য কল দিয়েছ, আমার সাথে না। তার বাবা এটা শুনে বলতে থাকে, তো আর কি করব, তোমাদের মা মেয়ের জন্য মাঝখানে আমি পিষে যাই। শ্রেয়া তখন বলে, আচ্ছা বাবা আমি পরে কথা বলছি, হ্যাঁ। এই বলেই সে কলটা রেখে দেয়। সে এরপর তার আন্টিকে বলতে থাকে, আন্টি পার্থিব না খুব মেজাজি হয়ে গেছে, সে এইভাবে আচরণ কেন করে? আমি তো এরকম করি না। আন্টি বলে, এর মানে পার্থিব তার বাবার মতো হয়েছে, কিন্তু তার বাবা আসলে কে সেটাই তো জানা নেই। এবারই কলিং বেল বাজায় বিবেক নামের একজন। বিবেক বলে, হাই, কফি পাউডার হবে? শ্রেয়া তখন তার আন্টিকে বলে, কফি পাউডার নিতে এসেছে। আন্টি তখন তাকে বলতে থাকে, সে তো গত 2 বছর ধরে ট্রাই করছে, এইরকম করে আমাদের থেকে অন্তত 20 কেজি কফি পাউডার তো সে নিয়েই নিয়েছে। তাকে একটা চান্স দিয়ে দেখছো না কেন তুমি? একবার তো চান্স দিতে পারো। শ্রেয়া বলে, আন্টি কোন এক ছেলের হাত ধরে সমুদ্রের তীরে হাঁটার ইচ্ছে আমার আগে ছিল, কিন্তু এখন সেই ইচ্ছে শেষ হয়ে গেছে। তখন তার আন্টি বলতে থাকে, আমি তো আর বিয়ের কথা বলছি না, তার সাথে কফি খেতে যা, গিয়ে দেখ যে ছেলেটা কেমন। শ্রেয়া বলে, আন্টি আমি এসব পারবো না, তোমার যদি এত ইচ্ছা হয় তাহলে তুমি চলে যাও। এটা শুনে তার আন্টি আর কিছুই বলতে পারে না। এদিকে পার্থিব তার নানাকে বলতে থাকে, নানা আমাকে তুমি একটা ফুটবল কিনে দিবে, আসলে আমার ফ্রেন্ড আদিত্যর ফুটবল একটা বেয়াদব লোক কিক দিয়ে গায়েব করে ফেলেছে, এখন আমি তার ফুটবল না দিলে আমাকে তো তারা খেলায় নিবে না, তখন তো আমি একা হয়ে যাব, তাই না? সে তার নানার সাথে এসব আলাপ করছিল, সেই সময় শ্রেয়া চলে আসে আর জিজ্ঞেস করে, কে সেই লোক শুনি তো? তো এরপরই তো দেখা যায় ফুটবল টিমে ঠিকই পার্থিবকে কেউ নেয় না। তখন বেচারা সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে থাকে। ঠিক সেই সময় সিট চলে আসে আর বলতে থাকে, কি ব্যাপার, তোমাকে খেলায় নিচ্ছে না নাকি ভয় পাচ্ছ? ওই সময় আবার শ্রেয়াও চলে আসে আর এখানে সিটকে দেখেই তো সে একেবারে শকড। শ্রেয়া বলতে থাকে, সিদ্ধার্থ তুমি এখানে? পার্থিব তখন তাকে বলতে থাকে, মা এটাই সেই আঙ্কেল, ওনাকে একটু বকে দাও তো, এই আঙ্কেলই আমার ফুটবল কিক দিয়ে গায়েব করেছে। শ্রেয়া তখন পার্থিবকে বলে, চুপ করো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? সিট তখন তাকে জিজ্ঞেস করে, ও তাহলে এটা তোমার ছেলে? শ্রেয়া তখন হ্যাঁ জানায়। সিট তখন পার্থিবকে হ্যালো বলে আর পার্থিব তাকে লুজার বলে চলে যায়। তার তো সিডের উপর খুব রাগ হয়েছিল। শ্রেয়া তো এতে খুব লজ্জায় পড়ে যায়, তাই সে পার্থিবের তরফ থেকে সিডকে সরি বলে দেয় আর বলতে থাকে, এই পার্থিবের রাগ সব সময় নাকের উপর থাকে। সিড তো এইসব দেখে শুনে বলে, আরে না না, তার রাগ হওয়ারও কারণ আছে, এমনি এমনি তো আর রাগ করেনি, কাল আমি তার বলটা কিক মেরেছিলাম, আর এই জন্য তো বেচারাকে এই বাচ্চারা খেলাতেও নিচ্ছে না, আর এই কারণেই সে আমার উপর খুব রেগে আছে। তখন শ্রেয়া বলতে থাকে, হ্যাঁ এই জন্য তো আজ আমাকে এনেছে তোমাকে বকা দিতে, তো তুমি এখানে কেন আসলে? সিড জানায়, আসলে একটা প্রজেক্টের কাজে এসেছিলাম, এই তো 3 থেকে 4 মাস থাকবো। তো এরপর তারা প্রজেক্ট মিটিং এ আসে। তখন সিড দেখে এখানে তো শ্রেয়াও কাজ করছে। এবার তো দুইজন বাইরে দেখা করে। শ্রেয়াকে সিড বলে, ওয়াইন খাচ্ছ এখন? শ্রেয়া বলে, ও হ্যাঁ, আসলে তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো তাই খাইনি। যাক, তো এখন তো তুমি আমার কম্পিটিটর হয়ে গেলে। সিড বলে, এরকম কিছু না, তবে প্রজেক্ট তো আমিই পাবো, দেখে নিও। শ্রেয়া বলতে থাকে, এত ওভার কনফিডেন্স ভালো না কিন্তু। সিড তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই প্রজেক্টের জন্য আবার আমাদের ফ্রেন্ডশিপ খারাপ হবে না তো? শ্রেয়া তখন অবাক হয়ে বলে, আমরা ফ্রেন্ড? এটা তো আমি প্রথম জানলাম, কারণ এই গত 8 বছরের মধ্যে মাত্র এই নিয়ে 2 বার মিট হয়েছে আমাদের। সিড তখন বলতে থাকে, দেখো মাঝে মধ্যে ফ্রেন্ড হতে হলে এতটুকুই যথেষ্ট। তো তারপরই সিডকে তার বস কল করে আর তাকে জিজ্ঞেস করে, মিটিং কেমন ছিল? সিড জানায়, ভালোই ছিল। তখন তার বস বলে, আমি খবর নিয়েছি, আমাদের টাফ কম্পিটিশন হবে স্কাইলাইন আর্কিটেক্ট কোম্পানির সাথে। এটা শুনে সিডের তখন মনে পড়ে যে এই কোম্পানিতেই তো শ্রেয়া জব করে। তো তারপরই সে কল রেখে শ্রেয়ার সাথে বসে বাকি কথা বলতে থাকে আর ওয়াইনও খায়। তো পরের দিনই শ্রেয়া স্কুলে যায়, কারণ আজ পার্থিব কোনাল নামের একটা বাচ্চাকে মেরেছে। শ্রেয়া তখন টিচারকে বলে, স্যার আমার পার্থিব তো খুব শান্ত থাকে, সে কারোর সাথে আগে লাগতে যাবে না, নিশ্চয়ই এখানে কিছু একটা হয়েছে। টিচার বলে, দেখুন
কোনো বাবা মাই আসলে সন্তানের দোষ দেখে না, কিন্তু পার্থিবকে কিছু একটা ডিস্টার্ব করছে। আপনি তাকে জিজ্ঞেস করুন আর স্বাভাবিক করার ট্রাই করুন, কারণ এইভাবে চলতে থাকলে তাকে কিন্তু আমরা এই স্কুলে রাখতে পারবো না। তো রাতেই শ্রেয়া পার্থিবকে বলতে থাকে, কি হয়েছে তোমার, আমাকে বলো, আমি বকবো না। পার্থিব তখন তাকে জিজ্ঞেস করে, আমার বাবা কোথায় মা? আমার বাবা নেই কেন? স্কুলে কোনাল আমার বাবা নেই বলে আমাকে নিয়ে মজা করছিল, তাই ওকে মেরেছি। সবাই তো আমাকে টেস্ট টিউব বেবি বলে খেপায়, কারণ আমি আমার বাবার সম্পর্কে কাউকে কিছু বলতেই পারি না। বলো না মা, আর বাকি ছেলে মেয়েদের মতো আমার বাবা নেই কেন? এবার এই প্রশ্নের তো কোনোই উত্তর দিতে পারছিল না সে, তাই সে পার্থিবকে বানিয়ে বানিয়ে বলে যে টেস্ট টিউব বেবি মানে তুমি সবচেয়ে আলাদা, যেমন সুপার হিরোদের মতো, তারাও তো টেস্ট টিউব থেকেই এসেছে। পার্থিব এটা শুনে বলে, কিন্তু সুপার হিরোদের কাছে তো পাওয়ার থাকে, তাহলে আমার পাওয়ার কোথায়? শ্রেয়া বলে, সময় আসলে তুমিও তোমার পাওয়ার পেয়ে যাবে, এবার ঘুমাও, কাল সকালে তো স্কুলেও যেতে হবে তাই না? তো তারপরই শ্রেয়া ছাদে এসে তার আন্টির সাথে কথা বলছিল। আন্টি বলে, কখনো ভাবিসনি তাই না এরকম প্রশ্নেরও সম্মুখীন হতে হবে? আজ দেখ নিজের জেদের জন্য কত কিছু দেখতে হচ্ছে। শ্রেয়া তখন লুকিয়ে দেখে সিডকে, কারণ সিড তার প্রতিবেশী। তার আন্টি বলতে থাকে, বাহ, খুব বুঝতে পারছি এখানে কি চলছে। শ্রেয়া বলে, আরে না, তেমন কিছু না। এবার পরদিনই লিফটে আসে পার্থিব এবং সিড। পার্থিব তো সেখানে একের পর এক ফ্লোর চেঞ্জ করে, যাতে করে সে সিডকে বিরক্ত করতে পারে। সিডও সবকিছু সহ্য করে বাইরে আসে আর বলতে থাকে, কি এখন হ্যাপি তো? পার্থিব তাও বলে যে না, হ্যাপি না। বুঝুন কি বান্দর একটা বাচ্চা হয়েছে। এইদিকে কিছু সময় পর শ্রেয়া বাসায় আসে আর দেখতে পায় পার্থিব নেই, তাই তো সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। কিন্তু আন্টি বলে, কোথাও খেলতে গিয়েছে কিনা সেটা আগে দেখো। তবে শ্রেয়া তো সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও তাকে পায় না। তাই সে শেষমেশ সিডের কাছে আসে। সিড বলে, না তো, পার্থিব তো এখানেও আসেনি, কিন্তু কি হয়েছে? শ্রেয়া বলে, আসলে আমি সব জায়গায় তাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। সিড তখন জিজ্ঞেস করে, তো পুলিশকে কল করেছো? শ্রেয়া বলে, না করিনি, করব। তাই সিডি এবার পুলিশকে কল করে। পুলিশ আসার পরই শ্রেয়াকে জিজ্ঞেস করে তার হাজবেন্ডের কথা, যে তাদের ডিভোর্স হয়েছে কিনা। শ্রেয়া বলতেই যাবে সত্যি কথাটা, তখনই সিড বলে, হ্যাঁ, তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই। তো পুলিশ বলে, আচ্ছা আমরা দেখছি এটা কিডন্যাপিং কেস কিনা। শ্রেয়া তো কিডন্যাপিং এর কথা শুনেই ভয় পেয়ে যায়। সিড তখন বলে, শ্রেয়া চিন্তা করো না, আমরা পার্থিবকে ঠিকই খুঁজে আনবো। এরপরই শ্রেয়া তার ঘরে গিয়ে প্রচুর কান্না করে, আর পরে আবার বাইরে এসে বসে থাকে, কারণ তার তো মাথাই কাজ করছিল না। কিছুক্ষণ পরই সেখানে সিড চলে আসে পার্থিবকে নিয়ে। শ্রেয়া তো পার্থিবকে দেখেই খুব খুশি হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করতে থাকে, কোথায় ছিলে? মাকে না বলে কোথাও যাবে না বলেছি না? সিড বলে, ও রেলওয়ে স্টেশনে ছিল। শ্রেয়া তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? পার্থিব বলে, আমার বাবা ব্যাঙ্গালোরে থাকে, এটা আমি শুনেছি। তুমি আর আন্টি কথা বলছিলে, সেই সময়ই শুনেছি, সেজন্যই আমি তার কাছে যাব বলে রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম। সিড তখন বলে, হ্যাঁ, সে ব্যাঙ্গালোরের ট্রেনে উঠবে বলেই অপেক্ষা করছিল। ট্রেন তো এসেও পড়েছিল, কিন্তু ভাগ্য ভালো আমরা তার আগেই পৌঁছে যাই। তো তারপরই সিড পার্থিবকে বলে, আর এরকম করবে না, বুঝতে পেরেছ? মাকে না বলে কোথাও যাবে না, আর যদি যাও তাহলে কিন্তু আমি খুব রেগে যাব আর খুব বকবো, মনে থাকবে? পার্থিবও তখন হ্যাঁ জানায়। এবার পরদিনই সিড পার্থিবকে তার প্রিয় ফুটবল কিনে দেয়। তবে পার্থিবের মন খারাপ, কারণ তাকে আদিত্য খেলা শেখাবে না আর সে স্কুল টিমে সিলেক্টও হতে পারবে না। সিড তখন তাকে জিজ্ঞেস করে, স্কুল টিমে সিলেক্ট হতে চাও? তাহলে আমার কাছে শিখবে। পার্থিব দেখে সিড খুবই ভালো খেলে, তাই সেও খুশি মনে রাজি হয়ে যায়। এবার তো দিন রাত সারাক্ষণই সিড আর পার্থিবের ফুটবল খেলা চলতে থাকে। পার্থিব আর সিডকে এভাবে একসাথে দেখে কোথাও না কোথাও শ্রেয়াও বেশ খুশি ছিল। সিডও যে বাচ্চাদের অপছন্দ করত, সেও এখন পার্থিবের সাথে কানেক্ট করতে পারছিল। তো আসলে তো সিডি পার্থিবের সত্যিকারের বাবা, কারণ সেদিনের ওই ডোনার তো সিডই ছিল, যদিও এটা সিড বা শ্রেয়া কেউই জানে না। আর সিড তো অজান্তেই তার বাচ্চার সাথে এত ক্লোজ হয়ে যাচ্ছিল। এবার এভাবে ফুটবল খেলতে খেলতে আজ পার্থিব আদিত্যকেই হারিয়ে দেয়। এতে তো সে বেশ খুশি ছিল। রাতে শ্রেয়া সিডকে বলে, আসলে আমি বিবাহিত না এবং আমার ডিভোর্সও হয়নি। 8 বছর আগে আমি আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্ট হয়েছি। সিড এটা শুনে বলে, ওয়াও, বেশ ভালো তো ব্যাপারটা। শ্রেয়া বলে, আসলে এই বিল্ডিং এর অনেকেই আমাকে বিবাহিত এবং ডিভোর্স ভেবেছে, তার উপর অনেকেই তো খুব কনফিউজড, সেখানে কেউই আসল সত্যিটা জানে না। সিড তখন বলতে থাকে, সত্যি এই ব্যাপারটা খুবই অবাক করার মতো, আমার কাছে কিন্তু ভালোই লাগলো শুনে। শ্রেয়া বলে, কিন্তু সবাই তো বুঝতে পারে না, আমার মা আমার সাথে গত 8 বছর ধরে কথা বলে না, একটাবার দেখাও করতে আসেনি। সিড এসব শুনে বলে, আমরা সবাইকে তো আর হ্যাপি করতে পারবো না, তবে
তবে তুমি যে তোমার মনের কথা শুনেছ এটা কিন্তু ভালো করেছ, সবারই এটা করা উচিত। তো এরপরই শ্রেয়া তাকে বলতে থাকে, আসলে ইদানিং পার্থিব তার বাবার কথা খুব জিজ্ঞেস করছিল, কিন্তু তুমি আসার পরই এই সব সে বন্ধ করে দিয়েছে। পার্থিবের জন্য তো এসব বোঝা কঠিন ছিল, তাই সে নিজেই সবাইকে কাহিনী বলে বলে বেড়ায় যে তার বাবা সোলজার ছিল এবং সে মারা গিয়েছে। সিড তখন তাকে জিজ্ঞেস করে সে কি কখনো পার্থিবের আসল বাবাকে খুঁজতে গিয়েছিল, অর্থাৎ তার ডোনারকে। শ্রেয়া বলে হ্যাঁ, একবার চেষ্টা করেছি, যখন তোমার সাথে ক্লাবে দেখা হয় সে সময় আমি তাকেই খুঁজতে গিয়েছিলাম। তবে যাই হোক, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, তোমার জন্যই এখন আমার ছেলেটা অনেক হ্যাপি। তো পরদিনই ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য রেডি হয় শ্রেয়া, কিন্তু তার আন্টির জ্বর চলে আসে, তাই শ্রেয়া বলে আমি যাব না। তার আন্টি বলে না না, তুমি যাও, তুমিই তো বলেছ সবচেয়ে কঠিন কম্পিটিশন হবে এটা সিডের সাথে। সিড, তুমি তাকে প্লিজ নিয়ে যাও। সিড তখন বলতে থাকে আমি তো ড্রাইভ করে যাব, তুমি চাইলে আসতে পারো। শ্রেয়া তখন বলে পার্থিবকে কে দেখবে? সিড বলে তাকেও সাথে নিয়ে চলো। এরপরই পার্থিব, শ্রেয়া আর সিড একসাথে ঘুরতে ঘুরতে চলে আসে ব্যাঙ্গালোরে। সেখানে পার্থিব সিডের বাবার সাথেও ফুটবল খেলে। সিড বলে পার্থিব, দাদাজি কিন্তু অনেক বড় প্লেয়ার, উনার সাথে টক্কর দেওয়া সহজ হবে না। পার্থিব এটা শুনে বলে আচ্ছা তাই নাকি? তো এরপরই সে বলতে থাকে জানো দাদাজি, আমাকে স্কুল টিমে সিলেক্ট করতে এই সিডই হেল্প করেছে। শ্রেয়া তখন রেগে বলতে থাকে পার্থিব বড়দের নাম ধরে কথা বলে না। সিডের বাবা তখন বলে বয়স না দেখে বন্ধুত্বটা দেখো। আর পার্থিব, তুমি কি জানো সিড কিন্তু বড় ফুটবল প্লেয়ার হতো, তবে তার পায়ের ইনজুরির জন্য হতে পারেনি। শ্রেয়া এটা শুনে বলে ও, তার মানে ফুটবল আপনাদের রক্তেই আছে। আমি খেলা এত বুঝি না, কিন্তু পার্থিব জানি না কেন ফুটবলের প্রতি এত পাগল। তো তখনই দরজায় বেল বাজে আর সিড দেখে নিরুপমাকে নিয়ে এসেছে গৌড়া। তারা সবাই একসাথে তারপর খেতে বসে। তখন শ্রেয়া সিডের বাবাকে বলে আঙ্কেল, আপনার রান্না এখনো আগের মতোই আছে। এটা শুনেই নিরুপমা শ্রেয়াকে বলতে থাকে তুমি কি সিডকে আগে থেকেই জানো? শ্রেয়া বলে হ্যাঁ জানি তো। সিড তখন নিরুপমাকে বলে নিরুপমা, তুমি এভাবে আসবে আমি ভাবিনি, তুমি তো মুম্বাই ছিলে তাই না? নিরুপমা বলে হ্যাঁ, আমি সেখান থেকেই এখন ব্যাঙ্গালোরে শিফট করেছি। আমি আসলে এইভাবে এসে ঠিক করিনি তাই না, গৌড়ার সাথে কথা বলেছিলাম আর সে বলল আসতে, তাই চলে এসেছি। তবে সরি, আমার আসলে আগে বলে আসা উচিত ছিল। সিড তখন তাকে বলতে থাকে কোনো ব্যাপার না, খুব ভালোই সারপ্রাইজ পেয়েছি আমি। নিরুপমা তখন তাকে জিজ্ঞেস করে সত্যিই কি তাই? সিড শুধু বলে। এরপরই গৌড়াকে আলাদা ডেকে সিড বেশ বকাবকি করে যে কেন সে নিরুপমাকে আনলো। গৌড়া বলে সরি ভাই, আসলে সে কল করে বলল সে তোকে মিস করছে, তাই আমি ভাবলাম সেও সিঙ্গেল তুইও সিঙ্গেল, দুইজন এক হলে সমস্যা কি, সেজন্যই নিয়ে এসেছি। তো এরপরে নিরুপমা এসে বলে শ্রেয়াটাকে? সিড জানায় আমার চেন্নাইতে প্রতিবেশী ছিল তারা, আর একটা প্রজেক্টের জন্য আমরা একসাথে ট্রাভেলও করছি। এসব শুনে নিরুপমা বলতে থাকে আমারও চেন্নাইতে কাজ আছে, মানা করবে না তো একসাথে গেলে? সিড বলে না, ঠিক আছে আসো। তো এরপরে সিডের বাবা পার্থিবকে একটা টি শার্ট গিফট করে আর তাকে বলে হলিডেতে সবসময় এখানে চলে আসবে, ঠিক আছে? তো এবার চেন্নাই এসে নিরুপমা রুমের মধ্যে সিডকে জড়িয়ে ধরে, সেটা আবার শ্রেয়া দেখে নেয়। এটা দেখে তার একটু খারাপই লাগে, কিন্তু সে কিছুই বলে না। নিরুপমা তখন সিডকে বলে আমি তোমাকে সবসময় ভালোবেসেছি সিড, সেদিন যদি আমাদের বিয়ে হতো তাহলেও হয়তো এতদিনে আমাদের ডিভোর্স হয়ে যেত। তবে এখন আমি তোমার কাছে আর একটা সুযোগ চাই, কারণ আমি শুনেছি তুমি আর বিয়ে করনি, কারণ তুমি আমাকে ভুলতে পারোনি, আমিও ভুলিনি। এতগুলো বছর আমি খুব মিস করেছি তোমাকে, তবে তুমি ভেবে বলো আমাকে আর একটা সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু সিড তাকে তেমন কিচ্ছু না বলে ফ্রেশ হতে চলে যায়। তখনই সেখানে পার্থিব এসে বলে সিড, আমি স্কুল টিমে সিলেক্ট হয়ে গেছি। সিড তো বাইরে এসে খুব খুশি হয়। তখন পার্থিব বলে কাল আমার জন্মদিন, আসবে কিন্তু? সিডও বলে অবশ্যই আসবো। তো অফিসে এবার সিডকে শ্রেয়া শত্রুর মতো দেখছিল। সিড তখন শ্রেয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে বলো তো? শ্রেয়া বলে না কিছু না, কাজ নিয়ে চিন্তায় আছি। পার্থিব বলল জন্মদিনে তুমি আসছো, তাহলে সাথে নিজের গার্লফ্রেন্ডকেও এনো। তার আসলে সিডের সাথে নিরুপমাকে দেখে খুব একটা ভালো লাগেনি, তাই সে এমন বিহেভ করছিল। সিড তখন বলতে থাকে সে আমার গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড। সে বলে ও, যে হবু বউ পালিয়েছিল সে? সিড তখন হ্যাঁ জানায়। যাক, তো এরপরই দেখা যায় সিড আর পার্থিব ফুটবল প্র্যাকটিস করছিল। সেখানেই বসে তাদের দেখে স্মাইল করে নিরুপমা। কিছুক্ষণ পরই সেখানে শ্রেয়া এসে সিডকে বলতে থাকে থ্যাঙ্কস, তোমার জন্যই পার্থিব স্কুল টিমে সিলেক্ট হয়েছে। সিড বলে না, আসলে এটা ট্যালেন্ট ছাড়া হয় না, আর পার্থিবের সেই ট্যালেন্টটা আছে, সে তার ট্যালেন্টের জোরেই সিলেক্ট হয়েছে। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। নিরুপমা সিডকে বলে আমি জবে থেকে এসেছি, আমার সাথে তুমি একবারও সময় কাটাওনি।
তুমি কি শ্রেয়াকে পছন্দ করো? সিড তখন কিছু বলতে পারছিল না। নিরুপমা তখন বলে, তুমি কমিটমেন্ট পছন্দ করতে না, বাচ্চা পছন্দ করতে না, কিন্তু যেভাবে তুমি শ্রেয়াকে দেখো আর ওই বাচ্চাকে ট্রিট করো সেটা দেখে মনে হয় আমি এখন যেই সিডকে দেখছি সে সম্পূর্ণ আলাদা একজন। যেই সিডকে আমি চিনতাম সেই সিড তুমি না। তুমি আসলে বুঝতে পারছো না যে তুমি প্রেমে পড়েছ। আমি খুব ভালো করেই জানি যখন তুমি ভালোবাসো তখন তোমার আচরণ কেমন হয়। তো রিয়েলাইজ করো যে শ্রেয়াকে তুমি সত্যিই ভালোবেসে ফেলেছো। আর আমি কাল ফিরে যাচ্ছি সিড, ভালো থেকো। তো এরপরই দেখা যায় সিডকে কল করে তার বস আর বলতে থাকে সেই প্রজেক্টটা আমাদের। সিড তখন জিজ্ঞেস করে কিভাবে? তার বস বলে, সেখানে সিনিয়র ভিপি আমার ফ্রেন্ড, তার থেকে আমি আমার কম্পিটিটরদের কোডস পেয়েছি, তাই সেগুলো দেখে একটু মডিফাই করে সাবমিট করে দিও। আর এই প্রজেক্ট আমাদের, বুঝলে? আর কথা মতো তুমি আমার পার্টনার হবে। তবে এসবে সিড কিছুই বলে না। এরপরই পার্থিবের জন্মদিনে চলে আসে সিডকে দেখেই তো মারাত্মক খুশি হয় পার্থিব। শ্রেয়াকে তখন তার আন্টি বলে, পার্থিবকে এত খুশি আমি আগে দেখিনি, তাই আমার কথা শোন, সিডকে বিয়ে করে নে, আমি জানি সে তোকে পছন্দ করে। তো সিড তো সেই সময় তার কস্টিউম খুলতে যায় শ্রেয়ার রুমে। সেখানেই সে শ্রেয়ার প্রজেক্ট ভুলবশত দেখে ফেলে। আর শ্রেয়াও সেই সময় এসে বলে, ও তাহলে তুমি এই জন্য আমাদের কাছে এসেছো, আমার ছেলেকে হাতিয়ার করেছো? সিড তখন বলতে থাকে, তুমি ভুল ভাবছো শ্রেয়া। কিন্তু শ্রেয়া তো তার কোনো কথাই শোনে না আর তাকে বলে এখান থেকে বেরিয়ে যেতে। তো পরদিনই শ্রেয়া অফিস গিয়ে জানতে পারে যে ওই প্রজেক্টটা তাদের হয়েছে, কারণ তাদের কম্পিটিটর নিজেদের প্রপোজাল ফিরিয়ে নিয়েছে আর সিডও তার জব ছেড়ে দিয়েছে। এখন তো শ্রেয়া বেশ গিল্টি ফিল করছিল তার কথার জন্য। এবার পরদিন আবারও কোথাও একটা চলে যায় পার্থিব, তাই শ্রেয়া পুলিশকে ডেকে সবটা বলে। সেখানে এবার তার মাও সবকিছু ভুলে চলে আসে আর শ্রেয়াকে সরিও বলে। তখনই শ্রেয়ার আন্টির কাছে কল আসে যে পার্থিব সিডের বাসায় আছে ব্যাঙ্গালোরে। তারপরে সিড পার্থিবকে নিয়ে আসে শ্রেয়ার কাছে আর তাকে বলে ম্যাচটা শেষ হোক, তারপর কথা বলি। শ্রেয়া তখন বলে থ্যাঙ্কস আর সরি। সিড বলে তোমাকে ধন্যবাদ, কারণ তোমার জন্য আমি ফাইনালি জবটা ছাড়তে পেরেছি। আসলে বেশ কিছু বছর ধরেই আমি জব ছাড়বো ভাবছিলাম, কিন্তু পারছিলাম না। তোমার সাথে আমার মিট হয়েছিল বলেই জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানতে পেরেছি। শ্রেয়া তখন জিজ্ঞেস করে এখন কি করবে? সিড বলে এবার ভাবছি রিস্ক নিয়েই নিব, নিজের একটা ফার্ম শুরু করব। আমি তোমাদেরকে খুব মিস করছিলাম, তোমাদের ছাড়া আমার এখন এক মুহূর্তও থাকা অসম্ভব। আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি শ্রেয়া। তো এভাবেই এখানে খুব সুন্দর করে প্রপোজ করে সিড আর শ্রেয়াও তো তার প্রপোজালে হ্যাঁ জানিয়ে দেয়। তো তারপরই তাদের গে বন্ধুরও বিয়ে হয়। সেখানে তারা 3 বন্ধুই তাদের সেই স্যাম্পল ফ্রিজের ব্যাপারে কথা বলে, কিন্তু সেই পি জেমস আসলে যে সিড এটা আর শ্রেয়া জানতে পারে না। সিডও জানতে পারেনি পার্থিব তার বাচ্চা, কিন্তু তারা সবাই একসাথে এখন অনেক ভালো আছে। তো তারপরে সিড আর শ্রেয়া একটা নতুন প্রজেক্ট করার কথা ভাবে। শ্রেয়া তখন জিজ্ঞেস করে কি খুঁজছো, পার্টনার? সিড বলে লাইফ পার্টনার নাকি বিজনেস পার্টনার, কোনটার কথা বলছো? শ্রেয়া তখন বলতে থাকে আমি দুটোই হতে পারি। সিড তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি বিয়ের কথা ভাবছো? শ্রেয়া তখন হেসে বলে না। তারপরে সিডকে পার্থিব বলে এই সিড যাও বল আনো তো। সিডও তো তখন তার কথা শুনে বল আনতে যায় এবং বলতে থাকে মাঝে মাঝে আমরা বুঝতেও পারি না কখন যে আমাদের জীবনে মিরাকেল ঘটে যায়, আর যেটাকে খারাপ সময় ভাবি সেটাই পরে গিয়ে ভালো সময় হয়ে যায়। অর্থাৎ সিড যা চায়নি সেই সব কিছু এখন তার সাথে রয়েছে, কিন্তু তারপরও সে অনেক বেশি হ্যাপি। তো এরই মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে আমরা আমাদের জীবনে অনেক কিছুই চাই না, ভাবি এটা হলে হয়তো আমাদের জীবনটা ভালো কাটবে না, তবে উপরওয়ালা সবকিছুই ঠিক করে রাখেন আর আমাদের জন্য যা ঠিক সেটাই আমাদেরকে মিলিয়ে দেন আর আমরাও অনেক বেশি হ্যাপি থাকি। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।